এটা হলো টপিকসটা হলো খাদ্য, মিনারেলস এবং ভিটামিনস ওই জন্য অন্যান্য ব্যবস্থাপনা। খাদ্য খাদ্য ব্যবস্থাপনাটা আমরা যখন ফার্মে স্টক করব, যে পিএল গুলো আমরা স্টক করব, ওই স্টকের পরে আমি আমার আগের ক্লাসগুলোতে বলছিলাম যে স্টকের পরে আমরা যে সাইজের ফোনাগুলা পন্ডে স্টক করি, ওই ফোনাগুলা যদি আমার নির্দিষ্ট একটা এইজ, এদের এইজ যদি মিনিমাম 30 দিন এরকম না হয়, 30 দিন যদি না হয়, তাহলে এই মাছগুলা কিন্তু কখনো বটমে গিয়ে খেতে পারে না। এরা সবসময় সাসপেন্ডেড অবস্থায় বা ফ্লোটিং অবস্থায় এরা পানির উপরে খায়, কিন্তু এরা নিচে গিয়ে খেতে পারে না। ওই জন্য আমরা যখন পোনাগুলো স্টক করব, স্টক করার আগে বেস্ট দুইটা প্রসেস। একটা প্রসেস হলো হয়তো আমাকে আমার পুকুরের মধ্যে প্রচুর পরিমাণ জুপ্লাঙ্কটন গ্রো করাতে হবে, নতুবা আমাকে নার্সিং করা মাছ পুকুরে স্টক করতে হবে। নার্সিং করা মাছ যদি আমি পুকুরে স্টক করি, এটা ধরেন আমাকে হ্যাচারি থেকে যদি পিএল 15-16 দেয়, এটা গলদা, বাগদা, বেনামি যেটা হোক, যদিও বা বেনামি একটু কম সাইজের 10-12 পিএল দেয়, আর বাগদা এবং বেনামি গলদাটা অবশ্যই 15-16 পিএল, বা বাগদা যদি এসপিএফ হয় 10-12 পিএল এরকম দেয়। দেওয়ার পরে আমরা যদি এটাকে মিনিমাম আরো 20 দিন বা 15-20 দিন এরকম যদি আমরা নার্সিং করে দিতে পারি, আমরা নার্সিং করে যদি স্টক করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি যে নার্সারি ফিডটা আমি ইউজ করব, সেটা কিন্তু ওরা যে কোনো মাছ, এটা গলদা হোক, বাগদা হোক, বেনামি হোক, এরা কিন্তু খেতে পারে। কারণ ওই সময় তারা বটমে যায়, অর্থাৎ এদের বয়স যখন 30 দিন হয়, তখন কিন্তু তখনই কিন্তু তারা বটমে ক্রলিং করতে পারে। আদারওয়াইজ তারা বটমে যেতে পারে না। এরা শুধু পন্ড ডাইকের মধ্যে যে স্লুপের মধ্যে থাকে, স্লুপ থাকে পন্ডের ডাইকে, পন্ডের পাড়ে, পুকুরের পাড়ে যে স্লুপ গুলো থাকে, এই স্লুপের মধ্যেই ওরা শুধু যাইতে পারে এবং ওইখানে তারা শেল্টার নেয়। তো ওই জন্য দেখবেন যে রাত্রিবেলা সাধারণত মাছগুলো রাত্রিবেলা ছোট অবস্থায়, কিন্তু রাত্রিবেলা এটা একটা ইন্ডিকেটর যে ছোট অবস্থায় মাছ রাত্রিবেলা শুধুমাত্র পন্ড ডাইকে কিন্তু দেখা যায়। হ্যাঁ, বেশিরভাগ মাছ কিন্তু ওই টাইমে দেখা যায়। এবং আপনারা স্টক করার পর নিজেই বুঝেন যে আমরা যে মাছগুলো স্টক করলাম, যে এগুলা কিরকম সার্ভাইভাল কিরকম, আপনারা যখন রাত্রিবেলা টর্চ মারেন তখন কিন্তু বুঝতে পারেন। তো এটা কারণ এর কিছু অনেকদিন এর পরে আফটার 30 দিন পরে কিন্তু খুব বেশি হয়তো কিছু দেখা যায়, কিন্তু খুব বেশি দেখা যায় না, কারণ ওরা তখন বটমে চলে যায়। তো বটমে যখন ওরা যায়, তখন কিন্তু ওরা বটম ক্রলিং করতে পারে, অর্থাৎ বটমের মধ্যে ওরা হাঁটতে পারে এবং বটমের যে মাটিগুলো আছে তখন ওরা উলট পালট করে দেয়। তো এটাই একটা সুবিধা। যদি আমি আমার খুব 15 পিএল যদি ডাইরেক্ট আমি স্টকিং করি, 15 পিএল এর মাছ বা 16 পিএল এর মাছ যদি আমি ডাইরেক্ট পুকুরে স্টক করি, এবং এই মাছগুলো যখন আমি যখন ওইখানে ফিডিং করাই, যখন ফিড দিই, তখন কিন্তু মোস্ট অফ দা ফিড কিন্তু এটা বটমে চলে যায়। এটা কিন্তু ওরা বেশিরভাগ ফিড কিন্তু খেতে পারে না। কিন্তু আমি যদি জুপ্লাঙ্কটন গ্রো করাই, জুপ্লাঙ্কটন এই যে কপিপট, রোটিফার, ডেফনিয়া, এগুলা যদি আমরা গ্রো করাতে পারি পন্ডে, তখন কিন্তু মাছ এই ইয়াগুলা খায়। এবং ফাইনালি আপনি যদি এক্ষেত্রে আপনি যদি সাফিসিয়েন্ট পরিমাণ জুপ্লাঙ্কটন যদি আপনার পুকুরে থাকে, তাহলে আপনার পন্ডের ফিডের পরিমাণ আপনি অনেক কমা ইউজ করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি জুপ্লাঙ্কটন না থাকে, যেমন যেভাবে আপনি যদি পুকুরের শুরুতে যে আপনি যদি ব্লিচিং, যেমন পুকুরের পানিতে ব্লিচিং দেন, সয়েলে যদি ব্লিচিং দেন, তখন আপনার এই জুপ্লাঙ্কটন গুলো গ্রো করা খুব কঠিন হয়ে যাবে এবং এটা না করারও সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি শুধু প্রোবায়োটিক্স দিয়ে যদি আপনার পানিগুলোকে ট্রিটমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জুপ্লাঙ্কটন গুলা, কপিপট, রোটিফার, ডেফনিয়া, এগুলা কিন্তু ইজিলি গ্রো করার সম্ভাবনা থাকে। তো আপনি যখন আপনার পুকুরে যদি জুপ্লাঙ্কটন না থাকে, স্বাভাবিকভাবে আপনি স্টক করার পর আপনাকে প্রচুর পরিমাণ, মানে নির্দিষ্ট পরিমাণ পরিমাণ কিন্তু ফিড আপনার পুকুরে আপনাকে দিতে হবে। তো আপনি যখন এই ফিড গুলা আপনার পুকুরে দিবেন, এবং মাছ যদি যে পরিমাণ ফিড দেন সেই পরিমাণ যদি ফিড খেতে না পারে, বা
না খায়, সেক্ষেত্রে ওই ফিড গুলা কিন্তু আপনার সয়েল বটমে চলে যায়। সয়েল বটমে যাওয়ার পরে 1 মাস হতে হইতে কিন্তু ধরেন আপনি দিতেই থাকলেন, যে এই মাসটা তো ধরেন মাসখানিকের পরে বা 20 দিন 30 দিন এরকম পরে কিন্তু এটা একটা নির্দিষ্ট টোটাল আপনার সয়েল বটম একটা লেয়ার হয়ে যায়, ফিডের লেয়ার, এবং এটা এনারোবিক কন্ডিশন তৈরি করে। এই এই তখন দেখবেন যে 1 মাস পরে অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের প্রবলেম গুলো ফেস করে, মাসের মধ্যে মর্টালিটি বা আদার্স প্রবলেম ফেস করে, কারণ এটা অ্যানারোবিক কন্ডিশন যখন তৈরি হয় তখন এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলা কিন্তু মাছের গ্যাসের সাথে এগুলোর সাথে আবার অ্যামোনিয়া তৈরি হয়, তখন মাছের খাবার আরো ফিডিংটা আরো কমে যায়। হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হলে কিন্তু ফিডিংটা কমে যায়। তো কমে যাওয়ার কারণে মাছ কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে এবং ওইটা মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই ঘটনা বেশিরভাগ ঘটে হলো যেগুলা সেমি ইন্টেন্সিভ ফার্ম বা ইন্টেন্সিভ ফার্মের মধ্যে যদি এই ম্যানেজমেন্ট এরকম হয়, তখন সেক্ষেত্রে এখানে ওই মাসখানেকের পরে বা আরো কিছুদিন পরে কিন্তু মর্টালিটি শুরু হয় এবং মানুষ অনেকে বলে যে এটা ইএমএস বা এটা ইএমএস না হলেও এটা ইএমএস তো একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, এই ভিব্রিওর কারণে ইএমএসটা হয়। এটা ইএমএস না হলে এই মাছ কিন্তু মারা যেতে পারে। ইএমএস ছাড়া কোনো ব্যাকটেরিয়া ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজ ছাড়াও এই মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য বেটার যে আপনি যদি প্রথম 1 মাস যদি জুপ্লাঙ্কটন গুলো গ্রো করাতে পারেন এবং ম্যানেজ করাতে পারেন, এবং যতটুকু সম্ভব যদি এটা ফর্মুলেটেড ফিড বা কমার্শিয়াল ফিড গুলা যদি আপনি কম ইউজ করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে সেফ। আর এটা হচ্ছে সেমি ইন্টেন্সিভের ক্ষেত্রে। আর যদি এটা ট্রেডিশনাল ফার্মিং হয় অর্থাৎ লো ডেন্সিটি যদি হয়, আপনি শিওরলি আপনি যদি জুপ্লাঙ্কটন গ্রো করেন আপনার পুকুরে, শিওরলি আপনাকে 20 থেকে 30 দিন কোনো ফিড ইউজ করতে হবে না। অর্থাৎ যেখানে ডেন্সিটি 2টা 3টা এরকম বা 4টা এরকম ডেন্সিটি দেওয়া থাকে প্রতি মিটার স্কয়ারে, অর্থাৎ শতকে 80, 100, 120 বা 150 এর ভিতরে যদি থাকে, আপনি যদি যথেষ্ট জুপ্লাঙ্কটন গ্রো করেন তাহলে আপনাকে ইয়াটা দেওয়ার দরকার হবে না। আর ফর্মুলেটেড ফিড মিনিমাম 20 থেকে 30 দিন নার্সারি ফিড দিতে হবে না। এই 30 দিন পরে আপনি মাছ যখন বটমে চলে যাবে তখন শুধু ফিডটা ইউজ করবেন, ফিড। হ্যাঁ, এরপরে আপনার কাছে ফিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আপনি কি পরিমাণ ফিড দিবেন, কি পরিমাণ ফিড দেওয়ার ক্ষেত্রে আপনি যদি সেমি ইন্টেন্সিভ হয় একরকম, ইন্টেন্সিভ হলে আরেক রকম, ট্রেডিশনাল ফার্মিং হলে আরেক রকম। ট্রেডিশনাল ফার্মিং এর এটা ম্যানেজ করা প্রত্যেকটা ইয়াটা খুব টাফ। ট্রেডিশনাল ফার্মিং এ এক্স্যাক্টলি ফিড কোম্পানিগুলো যে সমস্ত ফিডের রেশিওগুলো দেয়, যে এটা আসলে এটা ম্যানেজ করা খুব টাফ ট্রেডিশনাল ফার্মিং এ, যেহেতু ট্রেডিশনাল ফার্মে মাছগুলা কিছু জুপ্লাঙ্কটন থাকে, এই জুপ্লাঙ্কটন গুলা মাছ খায় এবং তারা ফুললি কমার্শিয়াল ফিডের উপর ডিপেন্ডেন্ট থাকে না। এবং আরো অনেক অনেক জায়গায় আরো আরো খুব আপনি যদি আপনার পন্ডটাকে সয়েলটাকে যদি ভালোভাবে ম্যানেজ করেন কোনো কেমিক্যাল ছাড়া, সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনার পুকুরে জন্মায়, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা অনেক অনেক জায়গাতে হয়। এটা হচ্ছে একটা লম্বা লম্বা কেঁচু টাইপের, এটাকে পলিকিট বলে। যদি এটা গ্রো করাতে পারেন আপনার পুকুরে, এটা খুবই ভালো একটা জিনিস, এটা মাছের গ্রোথ অসম্ভব ভালো হয় এবং লং টাইম আপনাকে ওইখানে ফিড ইউজ করতে হবে না। এটা হচ্ছে আপনি যদি বায়োলজিক্যালি আপনার ফিড গুলো পন্ডটাকে তৈরি করেন উইদাউট কেমিক্যালে, তাহলে সেক্ষেত্রে এগুলো গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি কেমিক্যাল দিয়ে ইউজ করেন, তাহলে কেমিক্যাল দিয়ে যদি আপনার পন্ড রেডি করেন, তাহলে এগুলা গ্রো হওয়ার সম্ভাবনা খুব কম, খুবই কম। এটা অনেক সময় এটা ইম্পসিবল হয়ে যায়। আর সেমি ইন্টেন্সিভ বা ইন্টেন্সিভের ক্ষেত্রে যে সমস্ত ফিড কোম্পানি যে সমস্ত প্রোটোকল গুলো আছে, ফিড প্রোটোকল, আপনি সেম প্রোটোকল ইউজ করতে পারবেন, ইট ইজ ওকে। কিন্তু এরপর আপনাকে কিছু কিছু জিনিস দেখতে হবে, যে কতগুলো ইন্ডিকেটর ফিডের, যেমন এই প্রোটোকল গুলা যে একদম হুবহু ম্যানেজ করা যায়, হুবহু ফলো করা যাবে সেটাও না। যে কারণ ফিডের কনজাম্পশন, ফিড কম খাবে না বেশি খাবে, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, আপনার পুকুরের পরিবেশের উপর, মূলত চিংড়ির হেলথ কন্ডিশনের উপর এগুলা ডিপেন্ড করে। অনেক সময় দেখবেন যে ফিড প্রোটোকল গুলো দেওয়া থাকে ওগুলা থেকে হয়তো একটু কমও ফিড লাগে বা একটু বেশি ফিডও লাগতে পারে, ওইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেটর থাকে, যেমন আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে ফিড গুলা চেক করলেন, মাছগুলা চেক করলেন ফিড দেওয়ার পরে,
চেক করার পরে যদি আপনি যদি একদম মাছের গার্ড যদি এমটি পান, সেক্ষেত্রে মনে করতে হবে যে আপনার এখানে ফিট অনেক কম হচ্ছে। আর যদি গার্ডটা যদি ভাঙা ভাঙা পান, অর্থাৎ সানলাইটের বিপরীতে আপনি ধরবেন মাছটাকে, দেখবেন যে আপনার মাছের গার্ড মানে মাছের যে ইয়াটা আছে, যে ইন্টেস্টাইন আর কি, যেটা লম্বা মাথার নিচে বড়িতে একটা লম্বা ফিডের ইয়া থাকে, যেখানে ফিড খেলে যেগুলা ফিড ওইখানে জমা হয়, ওখানে যদি আপনি দেখেন যে ওখানে ভাঙা ভাঙা আছে, ওই অংশটা ভাঙা ভাঙা, তখন দেখবেন যে আপনার ফিডে তাও ফিড কম হচ্ছে। আর যদি ফুল মানে ফুল বডির ভিতরে যদি পায়খানা ওই যে মাছ খাবারের থাকে, এটা আপনার খাদ্যনালীতে ফিডের ভাঙা ভাঙা যদি থাকে, মনে করবেন যে এখানে ফিড কম হচ্ছে। আর যদি ফুল থাকে, মনে করবেন যে ওকে, ফিডিং ইজ ওকে। এটা একটা ফিড অ্যাডজাস্টমেন্টের ইন্ডিকেটর। এর ফলে বেশি হচ্ছে বা কম হচ্ছে, বেশি হচ্ছেটা যেমন আপনি আর কতগুলা আর অন্য ইন্ডিকেটর আছে, যেমন যদি কোনো কারণে আপনার পুকুরের অ্যামোনিয়া চেক করবেন, অ্যামোনিয়া যদি বেড়ে যায়, তাহলে বুঝবেন যে হয়তো আপনার ওভার ফিডিং হচ্ছে, অথবা মাছ ফিড খাচ্ছে না। এটা একটা ইন্ডিকেটর হতে পারে। এরপরে আপনি অবশ্যই আপনার যদি আপনার ট্রেডিশনাল ফার্ম হয়, যদি এটা লো ডেন্সিটি ফার্ম হয়, অর্থাৎ যে সমস্ত এরিয়াতে আপনি ফিডিং করান, ওই সমস্ত এরিয়ার মাটিগুলো আপনি চেক করে দেখবেন, ডুব দিয়ে মাটিগুলো তুলে দেখবেন 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে যে ফিড ওইখানে আর আছে কিনা। আর যদি সেমি ইন্টেন্সিভ হয়, তো সেক্ষেত্রেও যদি আপনার পন্ডে যদি শিম টয়লেট বা এরকম কিছু থাকে, তাহলে ওইখান থেকে পাম্পিং করে যে ময়লাগুলো বের হয়, বা যে কোনো ভাবে আপনাকে চেক করে দেখতে হবে যে ফিডটা ওখানে আছে কিনা। এইভাবে আপনি ফিডটা ম্যানেজ করতে পারেন। এনিওয়ে, ফিড কম বা বেশি অবশ্যই হতে পারবে না, কারণ ফিড বেশি হলে যেমন মাছ ফিড খাওয়ার মাছের টেন্ডেন্সি কমে যায়, ঠিক তেমনি ফিড কম হলেও কিন্তু মাছের এই টেন্ডেন্সিটা কমে যায়। এটা হচ্ছে মোটামুটি ফিড ম্যানেজমেন্টের একটা প্রসিজিওর। আর ফিড প্রোটোকল, আপনার যে কোম্পানির যে ফিড প্রোটোকল গুলো আছে, এগুলো ফলো করতে পারেন, ইটস ওকে দিস প্রোটোকল। এরপরে ভিটামিন বা মিনারেলস এর ক্ষেত্রে আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যালো, না এখনো আসেনি স্যার। আচ্ছা, আমি আপনি ভিডিওতে নাই, আপনি অডিওতে আছেন স্যার। স্যার আসছে না? স্ক্রিন আসছে স্যার। আচ্ছা, এখানে মিনারেলস আর ভিটামিন ক্ষেত্রে যেটা হয়, যেটা আমি যে প্র্যাকটিসটা করি, সেটা হলো যে আফটার স্টকিং এর মিনিমাম 40 ডেজ এর পরে আর কি, পরে আমি মিনারেলস এবং ভিটামিনস গুলো মিক্স করি। সে মিনিমাম 3 দিন, সপ্তাহে 3 দিন পার উইক আমি এগুলো ফিডের সাথে মিক্স করি। তো যেহেতু প্রাথমিকভাবে কোম্পানিগুলো যে সমস্ত ফিডগুলো আমাদের মার্কেটে থাকে, এটা সাধারণত ভালো কোয়ালিটি করে বানায়, বিশেষ করে নার্সারির ফিডগুলা অনেক ভালো কোয়ালিটির থাকে, এবং এখানে তারা কিন্তু মিনারেলস গুলো, আশা করি তারা মিনারেলস গুলো মিক্স করে ঠিকঠাক মতো, যার কারণে মোটামুটি আমি এটা আমার প্র্যাকটিস, যে আমি ওই টাইমটা অ্যাভয়েড করি, কিন্তু আফটার 40 ডেজ এর পরে আমি এই মিনারেলস গুলো ইউজ করি। যেমন তারা যখন ফিড বানায়, এটা সাধারণত এই মিনারেলস গুলাই তারা ফিড ইয়াতে দেয়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, সিলেনিয়াম, আয়োডিন, কোবাল, এগুলা কিন্তু তারা ইয়াতে দেয়, ফিড কোম্পানি কিন্তু এগুলা মিক্স করে। কিন্তু এরপরও আমাদের যদি কোনো কারণে যদি আপনার কালচার প্রসেসের মধ্যে যদি মিনারেল শর্ট হয়, তাহলে সেক্ষেত্রে জাস্ট আপনি মিনারেলস গুলো টেস্ট করবেন। ওই যে আমি আগে গতবারে একটা মিনারেলস এর লিস্ট দিছিলাম, এইটার সাথে, এই লিস্টের সাথে সম্পর্কিত এই জিনিসগুলা, মিনারেলস এর স্যালাইনিটির সাথে সম্পর্কিত, আপনাকে অবশ্যই ওই ইয়াটার সাথে অ্যাডজাস্ট করতে হবে,
যে আপনার কোন মিনারেলসটা ধরুন মনে করেন আপনার 5 ppd স্যালাইনিটি, 5 ppd এর জন্য আমার ওই লিস্টের মধ্যে দেওয়া আছে যে 5 ppd এর জন্য আপনার ক্যালসিয়াম কত থাকতে হবে, ম্যাগনেসিয়াম কত থাকতে হবে, পটাশিয়াম কত থাকতে হবে। ওইটা এইভাবে আপনার অবশ্যই টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে সাধারণত আমি এই যে কয়দিন আমি বাংলাদেশের মধ্যে দেখছি তার মধ্যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এমনি নর্মাল সিজনে উইন্টারের আগে, মানে শীতকালের আগে, শীতকালে চেঞ্জ হয়ে যায়, কিন্তু শীতকালের আগ পর্যন্ত আমি দেখছি বাংলাদেশে সাধারণত ম্যাগনেসিয়াম একটু কম থাকে পানিতে, পটাশিয়াম অনেক কম থাকে, আর ক্যালসিয়াম মোটামুটি। সেক্ষেত্রে আপনার দেখার মধ্যে আবার হয়তো ডিফারেন্স হতে পারে, কারণ আমি তার সারা বাংলাদেশেরটা দেখি না, আমি কিছু নির্দিষ্ট এরিয়াতে দেখছি। ওই রকম টেস্ট করে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম গুলো মূলত এগুলো যদি পানিতে কম হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এর সাথে ধরেন আপনার শর্ট হলে ক্যালসিয়াম, আপনাকে ম্যাগনেসিয়াম অ্যাড করার দরকার নেই, আপনি ক্যালসিয়ামই অ্যাড করেন। আর ম্যাগনেসিয়াম শর্ট হলে ম্যাগনেসিয়াম অ্যাড করেন, পটাশিয়াম শর্ট হলে পটাশিয়াম অ্যাড করেন। যদি ক্যালসিয়ামের পরিমাণ যদি ঠিক, তাহলে ক্যালসিয়াম অ্যাড করার দরকার নাই। সেটা অ্যাডের প্রসেসটা হলো আপনি জাস্ট ওই সারের সাথে মিলাইয়া আপনি অ্যাড করে নেবেন। এটা এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন ভাবে কিন্তু ইয়াতে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়। ওইটার সাথে এটার কোনো ডিফারেন্স নাই। সুতরাং আপনি যদি ভালো সোর্স থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম গুলা মেজর মিনারেলস গুলা আর কি, এগুলা যদি কিনেন তাহলে, আর অন্যান্য মাইক্রো মিনারেলস গুলা আছে, যেমন ধরেন সিলেনিয়াম আছে, আয়োডিন আছে, কপার আছে, কোবাল্ট আছে, জিঙ্ক আছে, হ্যাঁ, এই সমস্ত মিনারেলস গুলো আপনি ইয়াতে পাওয়া যায়। যে আপনি যদি এগুলা কিনতে যান, এগুলা আপনার জন্য এক্সপেন্সিভ হবে। সেক্ষেত্রে আপনি যে সমস্ত কোম্পানিগুলো এগুলা সেল করে, ওদের এই মিনারেলস গুলো জাস্ট আপনি ফিডের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। এগুলা যে পানিতে ইউজ করতে হবে দরকার নাই, আপনি এগুলা ফিডের সাথে মিক্স করে, কিন্তু এটা মাস্ট করতে হবে, ফিডের সাথে মিক্স করে খাওয়াইতে হবে। কতগুলা আবার মিনারেলস থাকে এগুলা আপনার বডি থেকে, পানি থেকে কিন্তু মাছ অ্যাবজর্ব করতে পারে না। যেমন তার মধ্যে আছে ফসফরাস, ফসফরাসটা কিন্তু ভিটামিন ফিডের সাথে মিক্স করবেন। এটা নরমালি যে সমস্ত ভিটামিন গুলো বাংলাদেশে মার্কেটে আছে, আপনি ওখান থেকে ভালো ভিটামিন কিনে আসলে শুনতে পাই না ঠিক মতো আছে আমরা সবাই, স্যার কোনো নেটওয়ার্কটা প্রবলেম তাদের ইউজ করার কথা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আবার শোনা গেছে। মাঝে মাঝে কাইটে যাচ্ছে স্যার, একটু নেটের সমস্যা। হ্যালো, জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। নেটের সমস্যা সম্ভবত। হ্যালো, এখন শোনা যাচ্ছে স্যার? না আমি বলতেছি কতটুকু পর্যন্ত আপনারা শুনতে পান না, মানে লাস্ট কি শুনছেন আপনারা, ওইটা বললে আমি ওখান থেকে বলতে পারবো। ওই ফসফরাস মানে মাঝে মাঝে কেটে যাচ্ছে, ওই কিছু আসতেছে কিছু আসতেছে, ওই ফসফরাস যে বললেন ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ফসফরাসটা বলছিলাম যে ফসফরাসটা এটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্যই যে এটা মাছ পানি থেকে এটা নিতে পারে না, বডি অ্যাবজর্ব করতে পারে না, এটা এটা খাওয়াইতে হয় মাছকে ফসফরাসটা। তারপর অন্যান্য গুলা অ্যাবজর্ব করতে পারে, কিছু অ্যাবজর্ব করতে পারে আর কিছু পারে না।
ওই জন্য যে মাইক্রো মিনারেলস, হ্যাঁ মাইক্রো, যেমন ধরেন জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, সিলেনিয়াম, আয়োডিন, কোবাল্ট, এগুলো হচ্ছে মাইক্রো মিনারেলস। মাইক্রো মিনারেলস গুলো যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলা 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 মাছ, এগুলা আপনারা ওই আমার যে লিস্ট দেওয়া আছে ওই লিস্ট অনুযায়ী আপনারা যদি টেস্ট করার পরে যদি শর্ট করে ক্যালসিয়াম শর্ট আছে, এটা দরকার নাই, যেটা শর্ট আছে শুধু ওইটাই মিক্স করলে হবে পানির মধ্যে হিসাব করে। ওই আমার যে লিস্টটা দেওয়া আছে ওই লিস্ট থেকে আপনারা নিজে হিসাব করে বের করতে পারবেন। আর বাকিগুলা এই অন্যান্য মিনারেলস গুলা আপনার ফিডের সাথে মিক্স করবেন। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিনারেলস গুলো অ্যাকচুয়ালি মাছ মিনারেলস কিন্তু মাছ খুব বেশি যে অ্যাবজর্ব করে পুকুর থেকে পানির থেকে শেষ করে ফেলে এটা কিন্তু না। মাছে যে পরিমাণ অ্যাবজর্ব করে তার চেয়ে বেশি অ্যাবজর্ব হলো আপনার পুকুরের মধ্যে যদি সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস বেশি থাকে, অর্গানিক লোড যদি বেশি থাকে, এটা কিন্তু আরো বেশি অ্যাবজর্ব করে। ওই জন্য খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত অন্যান্য জিনিস ইউজ না করে, যাতে আপনার অর্গানিক লোডটা পুকুরে কম থাকে। এই অর্গানিক লোড যদি বেশি থাকে আপনার মিনারেলস গুলো আপনি দেওয়ার পরে কিন্তু এগুলা ওদের সাথে অর্গানিক ম্যাটেরিয়ালস এর সাথে এগুলা কিন্তু পুকুরের মধ্যে সেটেল হয়ে যায়। আমি আগে একটা দিছিলাম, সেটা হলো এটা ফিড মিলে, মূলত ওদের ফিড মিলতে ইউজ করতে হবে। আর বেনামির জন্য কিরকম হইতে হয়, হ্যাঁ এটা। তার এরপরে ভিটামিন ইউজ করতে পারেন। ভিটামিনের সাথে আবার অন্যান্য কিছু ফিড সাপ্লিমেন্ট আছে। ফিড সাপ্লিমেন্ট যেমন ধরেন গার্লিক এক্সট্রাক্ট মানে হচ্ছে রসুনের নির্যাস, হ্যাঁ রসুনের নির্যাস হতে পারে। তারপরে এটা রসুন নির্যাসটা যদি আপনি নির্দিষ্ট পরিমাণ এটা দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন, যে কোনো যদি অ্যাবনর্মাল কন্ডিশন যদি আপনার ইয়াতে তৈরি হয়, যেমন বিশেষ করে এটা যেমন হোয়াইট পিকেল যেটি হয় মাছের, এটা পায়খানা যদি সাদা হয়ে যায় এখানে এটা কিন্তু খুব বেশি কাজ করে। তারপরে যে হলুদ, টার্মারিক পাউডার, প্রোবায়োটিক্স বলতে এটা গার্ড প্রোবায়োটিক্স, হ্যাঁ টার্মারিক পাউডার এই ডোজে। তারপরে ইস্ট, আমি আগেই বলছিলাম ইস্ট, বিটা গ্লুকন যেটা, সেটা হলো ইস্ট হচ্ছে সেটা যেটা বেকারি ইস্ট না, এটা হচ্ছে ইনাট ইস্ট। ইনাট ইস্টের মধ্যে এটা হলো এর মধ্যে বিটা গ্লুকন থাকে। এই বিটা গ্লুকনটা মাছের জন্য খুবই উপকারী, এটা আপনি ফিডের সাথে মিক্স করতে পারেন, এবং এগুলো এটা কিন্তু একটা প্রিবায়োটিক্স। তারপরে কোলেস্ট্রল সোর্স, যে কোনো কোলেস্ট্রল সোর্স। তারপরে আচ্ছা আরেকটা হলো গার্লিক এক্সট্রাক্ট আপনি কিভাবে তৈরি করবেন। গার্লিক এক্সট্রাক্ট বলছি এটা হচ্ছে 2 to 4 গ্রাম অথবা 2 থেকে 5 গ্রাম প্রতি কেজি ফিড। এটা সাদা মাছ, চিংড়ি সবগুলাতে খাওয়ানো যায় যদি কোনো প্রবলেম হয়। এই যে সাদা, বিশেষ করে সাদা পায়খানা যদি সাদা হয় এটা, এবং এটা প্রিবায়োটিক্স হিসাবে কাজ করে। এটাকে 100 গ্রাম গার্লিক নিবেন, গার্লিক নিয়ে এটার সাথে নির্দিষ্ট পরিমাণ পানি দিবেন, পানি দিয়ে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে এরপরে কতগুলা পাওয়া যায়, ওই যে ম্যাশ নেট বা মাইক্রো নেট আর কি, ওই যে ব্লটিং সিল্কের মতো, এগুলা দিয়ে স্কুইজ করে তারপরে পানিটা বের করে ফিডের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন। এটাই আমি বলছি এই কারণে, কয়েকদিন আগে 2-1 এরকম লিখছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে না কোথায়, আমি দেখছিলাম যে ওদের হোয়াইট পিকেল এই প্রবলেমটা হয়েছিল সম্ভবত। ওই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি জানার জন্য। হ্যাঁ, যারা গলদা, বাগদা, বেনামি চাষ করেন, গলদা, বাগদা এবং বেনামির ক্ষেত্রে, এবং গলদাটা যদি আপনি স্যালাইন ওয়াটারে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনারেলসটা, আমি যে আগে লিস্টটা দিছিলাম মিনারেলসের লিস্ট হোয়াটসঅ্যাপেও দিছিলাম, ওই মিনারেলসের লিস্ট অনুযায়ী আপনাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু যারা একদম ফুল ফ্রেশ ওয়াটারে করেন, যেটা স্যালাইন ওয়াটারের কোনো কিছুই নাই, এটা হতে পারে যে এটা আমাদের উত্তরবঙ্গের দিকে, এখানে এই যে মিনারেলস গুলা মেনটেন করতে হয়, এটা খুবই কম মিনারেলস লাগে গলদাতে, যেমন এই যে ক্যালসিয়াম 40 to 80, ম্যাগনেসিয়াম 20 to 60, পটাশিয়াম 2 to 20, তারপর সোডিয়াম, তারপর ক্লোরাইড, একদম সিম্পল।
ফিড এডিটিভস, ফিড এডিটিভস বা ফিড এটা ফিডের সাথে আপনি মিক্স করতে পারেন, ফিডের সাথে মিক্স করতে পারেন, যেমন ভিটামিন সিটা আপনি এটা ইয়াতেও কাজ করে, কি বলে যে উইন্টারেও কাজ করে স্ট্রেসের জন্য, এবং সামারেও কাজ করে, উইন্টারেও কাজ করে। রিডিউস অক্সিডেটিভ স্ট্রেস, বুস্ট দ্য ইমিউনিটি। ভিটামিন ই এটা এগুলো সব ফিড এডিটিভস। তারপর বিটা গ্লুকান, ইস্টার এক্সট্রাক্ট, টারমারিক, হ্যাঁ, গার্লিক, লেসিথিন আমি বলছিলাম যে এটা হলো শীতকালে গরমকালে সবসময় কাজ করে। এটা মূলত মল্টিং এ খুব সাপোর্ট দেয়। আমি যারা গলদা বা বাগদা বেনামি ফার্মিং করেন এদেরকে এটাই বলছিলাম যে লেসিথিনের একটা সুবিধা হলো বডিটাকে একটু ওয়ার্ম রাখে, আবার এই টাইমে শীতকালে যদি মল্টিং এর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এটাও একটু হেল্প করবে। তবে যদিও মল্টিং এর অন্য অনেকগুলো ইস্যুস আছে, এইগুলার যদি ঠিক না থাকলে তাহলে যেটাই করেন এটা কিন্তু সমাধান হবে না। তারপর অ্যামাইনো অ্যাসিড, তারপর অ্যাস্তাজেন্টিনটা মূলত এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাস্তাজেন্টিনটা এটা মূলত পিগমেন্টেশনের জন্য কাজ করে এবং এটা ডিফেন্স হিসাবেও কাজ করে। অ্যাস্তাজেন্টিন এটা ন্যাচারালও হয় আবার সিনথেটিকও আছে। তবে ন্যাচারালটা আমাদের যদি আপনি পুকুরটাকে ভালোভাবে ম্যানেজ করেন এবং ওখানে যদি ভালো ফাইটোপ্লাঙ্কটন গুলো থাকে, অর্থাৎ এলগি যদি ভালো এলগি থাকে ওখানে কিন্তু অ্যাস্তাজেন্টিন থাকে। অ্যাস্তাজেন্টিনটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইন্ডিকেট করে যে আমার মাছটা কি রকম, পুকুরে কি কত ভালো কন্ডিশনে আপনি ইয়াটা কালচার করছেন, মানে ছিল কত ভালো কন্ডিশনে আপনার পন্ডটা ছিল, মাছগুলা ছিল, এটা ইন্ডিকেট করে। এটা বোঝার উপায় হলো যেমন আপনি যখন আপনার পুকুরের মাছটাকে বয়েল করবেন, জাস্ট নিয়ে যখন বয়েল করবেন তখন দেখবেন যে আপনার উপরে একটা লাল লাল কালার, খুব সুন্দর একটা লাল কালার চলে আসছে। যে পুকুরে যত, এবং এই অ্যাস্তাজেন্টিনটা একটা ইন্ডিকেটর যে যত ভালো কালার চলে আসবে, যত ভালো লাল সুন্দর লাল কালার চলে আসবে, ততই কিন্তু এই মাছটা টেস্ট হবে বেশি। তো এটা আপনি যখন বাইরে এক্সপোর্ট করবেন তখন যারা বাইরে এই মাছগুলা খাবে শেল সহ, এরা যখন বয়েল করবে তখন কিন্তু মাছের কালারটা খুবই সুন্দর হবে। এটা মূলত অন্য কাজে ছাড়াও যে কনজিউমারদেরকে অ্যাট্রাক্ট করে আমার ইয়াটা, মানে আপনার কোয়ালিটিটা। তারপরে আরেকটা আমাদের দেশে এখন আমরা যেটা অন্যান্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা, যে আমাদের মূলত আমাদের দেশে মেইন প্রবলেম হলো টেম্পারেচার ম্যানেজমেন্ট। টেম্পারেচারটা লো এবং হাই দুইটাই আমাদের জন্য সমস্যা। যেমন এখন অনেকে ফার্মিং করে, বাট এটা আসলে ভালো না। এই টাইমে ফার্মিং করাটা উচিত ছিল। এই টাইমে ফার্মিং না করে পন্ডটা ড্রাই করে নেক্সট ইয়ারের জন্য পন্ডটা রেডি করা। এখন মানুষ ফার্মিং করে, এখনো কিন্তু টেম্পারেচার অনেক লো এবং এটা গ্রোথ নো ডাউট গ্রোথ অনেক কম হবে এবং ফিডের ওয়েস্টেজ হওয়ারও সম্ভাবনা থাকে। আর এরপরে গিয়ে আবার মে, জুন, জুলাই এই 3 মাসের মধ্যে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায় আমাদের দেশে। তো এই টেম্পারেচারটা ম্যানেজমেন্টের টেকনিক হলো যে প্রথমে লিখছেন শেড নেট ও ফ্লোটিং প্ল্যান্টস। শেড নেট তো সম্ভব না আমাদের দেশে। হ্যাঁ সম্ভব, যদি এটা ছোট যদি পন্ড হয়, ছোট যদি ফার্ম হয় তাহলে কিছু শেড নেট ইউজ করা যায়। তারপর ফ্লোটিং প্ল্যান্টস অলরেডি আমাদের দেশে আমি অনেক জায়গায় ইউজ করতে দেখছি, যে পুকুর ফার্মের মধ্যে মানুষ সবজি চাষ করে। এটা একটা খুব ভালো প্রসেস যে এই এটা করা, তাইলে অনেক কিছুটা হলেও মাছ শেডের মধ্যে থাকে, টেম্পারেচারটা কিছুটা হলেও সাপোর্ট দেয় এই ভেজিটেবলটা, যে সবজি চাষগুলো। তারপর টেম্পারেচার ইনক্রিজ দ্য ওয়াটার ডেপথ, যে পানির গভীরতা 1.5 মিটার রাখা মিনিমাম, বা 1.5 1.5 এর মধ্যে রাখা। তারপর স্লো ওয়াটার এক্সচেঞ্জ 10 to 15% ডেইলি ম্যাক্সিমাম, প্রিভেন্ট সার্টেন টেম্পারেচার শক। স্লো ওয়াটার এক্সচেঞ্জ বলতে আপনি যদি কোনো সোর্স থাকে, যদি বোরিং ওয়াটার থাকে, বোরিং ওয়াটার গরমকালে, এটাই সবচেয়ে, গরমকাল এবং শীতকাল দুইটাই বোরিং ওয়াটার খুব ভালো কাজ করে, কারণ বোরিং ওয়াটারটা
বোরিং ওয়াটারটা সবসময় টেম্পারেচার একটা 28 থেকে 30 এর ভিতর থাকে, 27, 28, 29, 30, 27 থেকে 30 এর ভিতর থাকে বোরিং ওয়াটার, যদি এটা ডিপ বোরিং হয়। যদি বোরিংটা ডিপ হয় 700-800 ফিট যদি হয় বা 250 ফিটের নিচে যদি হয়, তাহলে এই বোরিং এর টেম্পারেচার থাকে 27 থেকে 30 এর ভিতরে। তাহলে এবং এই পানিটা যদি আয়রন ফ্রি হয় বা আয়রন এবং ক্যালসিয়াম ফ্রি হয় অথবা অ্যামোনিয়া ফ্রি যদি হয়, এই জিনিসটা মাস্ট, এই তিনটা জিনিস মাস্ট আপনাকে চেক করতে হবে। টেম্পারেচার চেক করার দরকার নেই, টেম্পারেচার আমি যেটা বলছি সেটাই 27 থেকে 30 এর ভিতর থাকে, বা অনেক সময় 31 হয়। যদি এটা বেশি ডিপ হয়, ধরেন আপনার যদি 7, 8, 900 ফিট যদি ডিপ হয়, এই টেম্পারেচার 30 থেকে 31 থাকবে। কিন্তু এর 250 থেকে যদি 250 থেকে যদি উপরে হয়, তাহলে সেক্ষেত্রে এটা 27 থেকে 30 এর ভিতর থাকবে। তো সুতরাং এটা চেক করার দরকার নেই, কিন্তু আপনাকে দেওয়ার আগে অবশ্যই চেক করতে হবে অ্যামোনিয়া, নাইট, ক্যালসিয়াম এবং আয়রন, এগুলো বেশি থাকে। এই তিনটা জিনিস বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ওয়াটার থাকার সম্ভাবনা খুব বেশি, ওই জন্য এটা অবশ্যই চেক করতে হবে। আর যখন আপনি ফার্মিং করবেন, এটা একটা বেস্ট প্রসেস, যে যদি আপনি বিভিন্ন কেমিক্যাল, প্রোবায়োটিক্স এগুলো যদি কম ইউজ করতে চান, তাহলে সেটা একটা বেস্ট প্রসেস যে আপনাকে ডেইলি আপনার পুকুর পাড়ের 1 সেন্টিমিটার, অর্থাৎ পুকুরের যে পানি আছে সব সময় 1 সেন্টিমিটার পানি আপনি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে আপনার পুকুরের পানির ইয়াটা অনেক বেশি ভালো থাকবে। কারণ এই পানিটা বাফারিং হিসাবে কাজ করে। অনেক সময় সারাদিন আপনার ওয়াটার এক্সচেঞ্জ ইয়াটা হয়, সানলাইটের কারণে এভাপোরেশন হয়, আপনি যদি রাত্রে, কিন্তু এটা দিতে হয় রাত্রে, রাত্রে যদি এই পানিটা দেন, প্রথমত আপনার লেভেলটা ঠিক থাকবে এবং এটা বাফার হিসেবে বাফারিং এজেন্ট হিসেবে কাজ করবে। তারপর ইনস্টল এরিয়াটার ওয়াটার সাইকেল, এবং আপনি যদি এরিয়াটার, আপনার পুকুরে এরিয়াটা রাখতে পারেন, এরিয়াটার যদি থাকে বা আপনি যদি এরিয়াটার চালাই দেন, পানিটা মিক্স হলে এটা টেম্পারেচারটা ম্যানেজ করা যায়। এর ফলেও টেম্পারেচারকে আপনার ম্যানেজ করার জন্য যেটা আপনি করতে পারেন, যেমন ফিডের সাথে ভিটামিন সি, আগে বলছিলাম ভিটামিন ই, টারমারিক, প্রোবায়োটিক্স বলে আপনার গাট প্রোবায়োটিক্স অনলি, এরপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলো আপনি ফিডের সাথে মিক্স করতে পারেন। তারপরে ওয়াটার বেসড প্রোটেকশন, ওয়াটারের মধ্যে আপনি ইলেকট্রোলাইটসটা আসলে পন্ডে ইউজ করা এটা খুব টাফ, এটা আপনি ফিডের মধ্যে মিক্স করতে পারেন ইলেকট্রোলাইটসটা। তারপর সিউইড এক্সট্রাক্ট, সিউইড বলতে যেটা, যেমন ধরেন আমাদের ঘেরের মধ্যে যে কাটাশেলা হয়, এটাও একটা সিউইডস, কিন্তু এটার এক্সট্রাক্ট, এই যে এটাকে, এর মধ্যে প্রচুর মিনারেলস থাকে এই কাটাশালার মধ্যে। এগুলা যদি আপনি এইগুলা কাটাশালা গুলা কালেক্ট করে, এগুলা যদি ব্লেন্ডিং করে যদি আপনি এক্সট্রাক্ট গুলা ফিডের সাথে মিক্স করতে পারেন, এটা একটা ভালো ইয়া হতে পারে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এরিয়াটেশন, গ্রাজুয়াল ওয়াটার এক্সচেঞ্জ, প্রিবায়োটিক্স, এরপরে আপনি ফিডের সাথে প্রিবায়োটিক্স মিক্স করতে পারেন। প্রিবায়োটিক্স বলতে ইনুলিন আর ফ্রুক্টোলিগোস্যাকারাইড, তারপর নানো লিগোস্যাকারাইড, তারপর বিটা গ্লুকেন, এই জিনিসগুলা, এগুলা যদি আপনি ফিডের সাথে মিক্স করেন, এগুলো হচ্ছে প্রিবায়োটিক্স, এগুলো যদি আপনি ফিডের সাথে মিক্স করেন, তাহলে আপনার মাছের বডি হেলথ, ইমিউন সিস্টেমটা ভালো থাকে, যার কারণে সে যদি সহজে স্ট্রেস হয় না, এবং সে যদি একটু হায়ার টেম্পারেচার ফিল করে বা তার যদি কোনো ডিজিজের ইস্যু থাকে, তখন কিন্তু সে ফাইট করতে পারে, এগুলার এগেনস্টে ফাইট করতে পারে। আপনি যদি এগুলো মিক্স করেন, তাহলে আপনার মাছের বডিটা ভালো থাকবে। সবগুলো করতে হবে এরকম কথা নাই, যেমন এখন বাজারের মধ্যে অনেক রকম প্রোবায়োটিক, অনেক রকম এই মিনারেলস থাকে, এই মিনারেলস গুলো সবগুলো একসাথে মিক্স এরকম থাকে। আমি দেখছি যে এই ফসমস, তারপরে বিটা গ্লুকান, এগুলো কিন্তু সবগুলো একসাথে মিক্স করা ওদের ইয়াতে থাকে, ওই প্রোডাক্ট গুলাতে। আপনি ইউজ করে দেখবেন বিভিন্ন কোম্পানির কোনটা ভালো কাজ করে, বা কোনটা ইউজ করলে, কিছুদিন ইউজ করলে বোঝা যায় আপনার মাছের যদি হেলথ যদি ভালো থাকে, মাছ দেখতে যদি সুন্দর হয়, বুঝবেন যে এগুলো কাজ করতেছে। একটু ভালো দেখে, ভালো দেশ বা ভালো কোম্পানি দেখে এগুলো আপনি কিনতে পারেন। তারপরে এই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে প্রাণবন্ত শোনা গেছে, আলোচনা করার আমার জন্য। তো জানি না, আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল।
জি স্যার, সমস্যা নাই। আহ, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন, আমি ডেকে নেবো ইনশাল্লাহ সবাইকে। আসলে সবাই যদি আমরা একসাথে কথা বলতে থাকি তাহলে অনেকটা খারাপ দেখায়। প্লিজ আপনাদের হ্যান্ড রাইজ করবেন, আমি এক এক জনের করে ডেকে নেবো। এমডি পলাশ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার পলাশ ভাই, সরি, মিস্টার পলাশ হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ভাই আপনার কোশ্চেনটা করবেন। তসলিম ভাই, ওই যে ক্যারোটিনয়েডস এর জন্য যে আপনি কি বললেন, এটা অ্যাস্তাজেন্টিন। অ্যাস্তাজান্থিন, এটা কি ওই হ্যাঁ সিউইড বা আপনার হচ্ছে স্পিরুলিনাতে কি ইয়ে পাওয়া যাবে, জ্যান্থোফিল গুলা? সিউইডসে থাকে। হ্যাঁ, আর স্পাইরুলিনা তো যদি মেরিন ওয়াটার সোর্স হয় তাতেও থাকে। আচ্ছা আবার আচ্ছা। এগুলা জন্য হ্যাঁ, এগুলা অনেক সময় আপনি ইয়াতে পাবেন, মার্কেট বাজারেও আছে। কিছু সিনথেটিক আছে, কিছু ইয়ে আছে, ন্যাচারাল সোর্স থেকে আছে। ন্যাচারাল সোর্সটা মূলত ন্যাচারাল কোনো কোম্পানি প্যাকেজ বাংলাদেশে আপনার জানা আছে? না, বাংলাদেশে কেউ আনে না। আপনি থাইল্যান্ডে আছে, মেরিন লিডারের প্রোডাক্ট আছে। মেরিন লিডার ওই এগুলো যে ন্যাচারাল সোর্স থেকে করে। আপনারা চাইনাতে বলছিলেন যে আছে। ওই যে ওই ইয়ে আমাদের এই টিল বায়োসায়েন্সের একটা ইয়েতে ছিল, কিন্তু ওদের কোয়ালিটি তো আগের মতো লাগে না। টিল টিল বায়োসায়েন্স, বায়োসায়েন্স বলতে ওই যে এক্সোরিস, এটা এক্সজরিস, হ্যাঁ হ্যাঁ, না? এক্সোরিস এটা তো আমি ছিল। কনফিউজড এক্সোরিস নিয়ে, কারণ এক্সোরিস এক সময় খুব ভালো ছিল। আমি দেখছি, হ্যাঁ, আমি এটা যখন কম্বোডিয়াতে আমি নিয়ে আমার গেছিলাম, ওরা আমাকে খুবই স্যাম্পল ভালো ছিল, পাঠাইছিল। কিন্তু পরে ব্যবহার করে। হুম, পরে আমি দেখলাম যে ওইখানে শুধু অ্যাসপাইরিনা দিয়ে ভরাই দিছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এমনি মেরিন লিডারের যেটা আছে এটা বাংলাদেশে আনে না। আমি এটা কেউ ইউজ করতে দেখিনি। মেরিন লিডারটা ভালো। এটা সিনথেটিক না, ন্যাচারাল থেকে। আবার চায়না থেকে আসে। এগুলো চায়নার গুলো অনেক সময় ওরা সত্য কথা বলে না। অনেক সময় সিনথেটিক গুলাকে ন্যাচারাল বলে বিক্রি করে। আচ্ছা, আর আমাদের এখানে আপনার ওই মান্নান অলিগোস্যাকারাইড, বিটা গ্লুকন, এইগুলোর সাথে এনজাইম বা প্রোবায়োটিক একসাথে থাকে, এভাবে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আমি তো এগুলাই বলছি যে বাংলাদেশে আমি দেখছি অনেকের প্রোডাক্টের মধ্যে এগুলো আছে। যেমন অ্যাডভান্স এগ্রোটেকের আছে, তারপরে মেরিটের আছে, তারপরে আরো কিছু কিছু আর কোম্পানির অনেক থাকতে পারে। অনেক কোম্পানির আছে। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে। আমি আচ্ছা তো আর সবগুলোর নাম জানি না। থাকতে পারে। তবে ভালো কোম্পানি দেখে, ভালো সোর্স দেখে ইউজ করা ভালো আর কি। প্রাইসের দিকে না তাকায় এটা একটু, এটা তো আসলে বেশি লাগে না। ওইটা হ্যাঁ হুম, ওইটা এইগুলাতে অ্যাস্টাজেন্টিনটা সাধারণত ইউজ করতে হয় হারভেস্টের কিছুদিন আগে। ধরেন ইমিডিয়েট হ্যাঁ, কয়েক সপ্তাহ পিগমেন্টেশন আগে কি ইউজ, কালার? কয়েক সপ্তাহ আগে ইউজ করলে হয়। আচ্ছা তো এটা আচ্ছা, ঠিক সুবিধা আছে, হ্যাঁ। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ইন্দ্র মিস্ত্রি, দাদা শুনতে পাচ্ছেন? ইন্দ্র মিস্ত্রি দাদা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। তা আপনার স্যার নমস্কার, ভালো আছেন স্যার? নমস্কার, ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার বলতেছি হ্যাঁ, কি, টোটাল অ্যালকালিনিটি যখন বেশি থাকে তখন কি করা উচিত? টোটাল অ্যালকালিনিটি বেশি থাকলে এটা কোনো কেমিক্যাল প্রসেস নাই। আপনাকে অবশ্যই অন্য সোর্স থেকে, যেখানে লো অ্যালকালাইনের পানি আছে, ওই সোর্স থেকে পানি নিয়ে পানি মিক্স করতে হবে। এটা আপনাদের এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে এই ঘটনা ঘটে। আমি প্রথম দেখলাম এটা, বিশেষ করে উইন্টারের পরে, মানে উইন্টারের সময়, সরি, বর্ষার পরে, যখন পানি কমতে হ্যাঁ থাকে হ্যাঁ ঘেরে, তখন কিন্তু হ্যাঁ। অ্যালকালিনিটি অনেক বেড়ে যায়। এবং এই অ্যালকালিনিটি যদি বেড়ে যায়, আপনার যেটা সমস্যা হয়, গিল নষ্ট হয়ে যাবে। মাছের গিল দেখবেন, দেখবেন যে আপনার মাছের হাত পা সব ঠিক আছে, কিন্তু গিল ফসতেছে। তো মনে করবেন না যে এটা ব্যাকটেরিয়াল ভাইরাল কোনো ডিজিজ। এটা কিন্তু তখন এই ঘটনা ঘটলে আপনি ইমিডিয়েটলি অ্যালকালিনিটি চেক করে দেখবেন, দেখবেন যে অ্যালকালিনিটি 180-র উপরে পাবেন। স্যার অ্যালকালিনিটি পাইছি 340-এর কাছাকাছি। হ্যাঁ, বলছি তো আমি আপনাকে, 180-র উপরে গেলে এই সমস্যাটা তৈরি হবে। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে এটা যদি না হয়, এটা হচ্ছে লোকাল অ্যাডজাস্টমেন্ট।
লোকাল অ্যাডজাস্টমেন্ট বলতে এটা বুঝাচ্ছি যে যেমন ধরেন যেমন আমি এক্সাম্পল দিই, ধরেন আমি আপনার ফানিটা আমি যে মিনারেলসের একটা লিস্ট দিছি ওই লিস্ট অনুযায়ী আছে, কিন্তু হুম আপনার মাছের মল্টিং ও ফিডিং ও ঠিক আছে, হেলথ ও ঠিক আছে, সব ঠিক আছে, মিনারেলস ও ঠিক আছে, তখন এরপরে দেখা যাচ্ছে কি মল্টিং হয় না। হ্যাঁ, হ্যাঁ তখন এইটা হচ্ছে লোকাল অ্যাডজাস্টমেন্ট। তখন দেখবেন যে আপনাকে হয়তো একটু ডোলোমাইট ইউজ করে বা অন্য একটা মিনারেলস ইউজ করে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইউজ করে একটু মিনারেলসটা বাড়া দিতে হয়। বাড়ায় দিলে দেখবেন যে ওইটা এটা মোল্টিং করে। এটা খেয়াল রাখবেন যে বইতে যেটা আছে ওইটা হুবহু ফলো করা যাবে না। হ্যাঁ, আপনি ওটাকে হুম স্ট্যান্ডার্ড ধরতে পারবেন। যেমন যেটা বলছি যে ফিড কোম্পানি যে ফিডের ইয়াটা দেয়, প্রোটোকলটা দেয়, এটা একটা আপনি এটাকে বেস লাইন ধরতে পারবেন। হ্যাঁ মিনারেলস হ্যাঁ আমি যেটা দিছি এটা হচ্ছে একটা বেস লাইন, ওইখান থেকে আপনাকে প্লাস মাইনাস করতে হবে। কারণ এটা একদম একটা, এটা বলা যাবে না যে এটা বাইবেলের বাণী আমি এটাই ফলো করব, এটাই হইতে হবে। নো, এটা এভাবে হয় না। হ্যাঁ, আপনাকে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করতে হবে। দেখবেন যে হয়তো মিনারেলসটা আমি ওখানে যেভাবে লিস্ট দেওয়া আছে এর চেয়ে হয়তো অনেক সময় দেখবেন যে একটু স্ট্রেসের মতো করে যে একটা মিনারেলস বাড়া দিলেন তখন দেখবেন যে মোল্ডিং হবে, এরকম হতে পারে। তো ওইটা আপনাকে এক্সপেরিয়েন্স থেকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর ধরেন আমি যেটা বলছি যে 180, কিন্তু এটা সমস্যাটা শুরু হয় 180-র উপর থেকে। হয়তো এমনও হতে পারে যে কারো হইলো না, কিন্তু যদি না হয় এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, ওই হয়তো কোনো কারণে হয় নাই, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি যেটা করবেন, যদি এরকম কোনো প্রবলেম হয়, যেমন দেখতেন যে আপনার গিলটা নষ্ট হচ্ছে বা গিলটা নেক্রোসিস আছে, কিন্তু গিলটা নেক্রোসিস দেখলে আপনি পা গুলা চেক করবেন, অন্যান্য এন্টিনা গুলা চেক করবেন এগুলা ফসতেছে কিনা। এটা সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনার মাটি যদি খারাপ হয় তাহলে পাটা কিন্তু আগে ফসবে, এন্টিনা আগে ফসবে, গিল আগে ফসবে না। হ্যাঁ, সুতরাং আপনি যদি দেখেন যে সব ঠিক আছে, গিলটা প্রবলেম, তাহলে ধরে নিবেন এটা আপনার এখানে অ্যালকালিনিটি বাড়ছে। সুতরাং এটা সলিউশন আপনাকে লো অ্যালকালাইনের পানি ওখানে অ্যাড করতে হবে, সিম্পল। এখানে স্যার ডিপের পানি দিলে হবে? ডিপের পানি যদি অ্যালকালিনিটি কম হয় দেওয়ার আগে চেক করতে হবে। আচ্ছা, যদি অ্যালকালিনিটি কম হয় তাহলে দিতে পারবেন। তো অল্টারনেট বিশেষ খুলনা করে সাতক্ষীরা জেলায় বিশেষ খুলনা করে সাতক্ষীরা অল্টারনেট জেলায় দ্বীপের পানি 350-র নিচে নাই অ্যালকালিনিটি কোথাও। সেক্ষেত্রে আপনাকে সারফেস ওয়াটারে দিতে হবে। যদি নদীর পানির কোনো সোর্স থাকে এটাই ভালো। আদার সোর্স তো নেই স্যার। আদার সোর্স না থাকলে এটা খুব এক্সপেন্সিভ প্রসিডিউর অ্যালকালিনিটি কমানো ফার্ম লেভেলে। পলাশ ভাইয়ের কোনো কি আইডিয়া আছে কমানোর? ভাই অ্যালকালিনিটি খুব বেড়ে গেলে আপনার প্লাঙ্কটন বাড়ায় দিলে, যদি কার্বন ডাই অক্সাইড ডিজলভ কার্বন ডাই অক্সাইড বাড়ে তাহলে সেক্ষেত্রে অ্যালকালিনিটি কমবে। আর যারা ডিপের পানি বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়মিত ব্যবহার করে তাদের অ্যালকালিনিটি আপনার মোর দ্যান 200 এটা থাকেই, মানে এটা একটা হ্যাঁ, বড় সমস্যা। মানে অ্যালকালিনিটি কমানোর একমাত্র উপায় কার্বন ডাই অক্সাইড বাড়ায় দেওয়া, ডিজলভ কার্বন ডাই অক্সাইড বাড়ায় দেওয়া। তাহলে আপনার কি করতে হবে স্যার? আপনার একটু ডিপ মানে প্লাঙ্কটন বাড়াইতে হবে। প্লাঙ্কটন বাড়াইলে আপনার হচ্ছে দিনের বেলা কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, তখন অ্যালকালিনিটি ফল করবে। এখন তো অলরেডি প্লাঙ্কটন বেশি আছে। প্লাঙ্কটন বেশি থাকলে পিএইচ ফ্লাকচুয়েশন কতটা হচ্ছে দেখেন, আচ্ছা, সকাল দুপুরে কতটা পিএইচ ফ্লাকচুয়েশন হচ্ছে। আর অ্যামোনিয়া আছে কয়েক কিনা, কারণ অ্যামোনিয়াম বাইকার্বনেট যদি থাকে তাহলে ওই অ্যালকালিনিটি অনেকটা বেড়ে থাকে, মানে যেটা হার্ডনেসের উপর কাজ করে না, কিন্তু অ্যামোনিয়ার সাথে যখন বাইকার্বনেট যোগ হয় তখন অ্যালকালিনিটি বেড়ে থাকে অনেক সময়। আচ্ছা, না মানে এই শীতের সিজনে এসে এই সময় সব শুকায় আসে তো এখন একটু গাঢ় হয়ে যায়, তার কারণে হ্যাঁ হ্যাঁ, এই কারণে হয়। তো আমাদের তো ওই ডিপের ডিপ ওয়াটার দেওয়া ছাড়া তো কোনো অল্টারনেট অপশন নেই। প্রোবায়োটিক নিয়মিত ব্যবহার করলে এবং শীতকালে একটু যদি একবারে ডোজ না দিয়ে 2-3 বারে ডোজ দেওয়া হয় তাহলেও মানে পানিটা হালকা থাকে এবং অ্যালকালিনিটিটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, প্রোবায়োটিক দিয়ে একটু হালকা করে দেবো। প্রোবায়োটিকটা একবারে দিলে হবে না, আমার ডোজটা আমি 2-3 বারে দেবো।
তাহলে সেক্ষেত্রে কাজ করবে, একবারে দিলে কাজ হবে না। 16 ডোজ। সেক্ষেত্রে ওই ট্যাবলেট প্রোবায়োটিক দিলে কিরকম হয়? লার্সনের প্রোবায়োটিকটা ভালো হইতে হবে, হ্যাঁ, মানে সেটা কার্যকারী কিনা। আর বিশেষ করে কতগুলো স্ট্রেন আছে যেগুলো 20 ডিগ্রির নিচেও কাজ করে, 16 ডিগ্রিতেও কাজ করে। ওইটা দেখতে হবে যে স্ট্রেন গুলো আছে, ব্যাকটেরিয়ার যে প্রজাতিগুলো আছে এরা 15-16 ডিগ্রিতে কাজ করতে পারে কিনা। যেমন ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস লাইচিনোফর্মিস, এগুলা কাজ করে। এই জাতীয় প্রোবায়োটিক দিতে হবে আর কি। লার্সনের কোনো প্রোবায়োটিকে ব্যাসিলাস ব্যতিরিক্ত কোনো ব্যাকটেরিয়ার উল্লেখ নেই, শুধু ব্যাসিলাস। তাহলে গুগলে সার্চ দিয়ে ওদের টেম্পারেচার রেঞ্জ কত টেম্পারেচার থেকে কাজ করতেছে এটা দেখে নিতে হবে, ঠিক আছে? না, ওখানে ওখানে সে বলতেছে শুধু তাল দেওয়া আছে, স্পিসিসটা লেখা নাই, বলতেছে জানাসটা লেখা আছে শুধু হ্যাঁ, স্ট্রেনের। ওই প্রোবায়োটিকটা মানে সর্বনিম্ন কত তাপমাত্রা থেকে পুরোপুরি অ্যাক্টিভ থাকে এটা দেখতে হবে। আচ্ছা, আমি এর আগে একবার প্রোডব্লিউ ইউজ করছিলাম একটু ওভারডোজে, তাতে পুরো একদম পরিষ্কার হয়ে গেছিল মানে। হ্যাঁ, প্রোডাব্লিউ ভালো কাজ করে, আমার দেখা আছে ওটা। না, সে বলতেছে পানি পরিষ্কার হয়ে গেছিল। পরিষ্কার হলে আপনার যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধরে রাখে, কিছু নেগেটিভ আয়ন থাকে, পলিটলি থাকে এই সময়। না, ও তো প্রোবায়োটিক্স এর যদি অতিরিক্ত ডোজ দেয় এরকম হবে, পানি ক্লিন হয়ে যাবে। ওই তো অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না, ওইটা প্রোবায়োটিক অ্যাডজাস্ট করে ইউজ করতে হবে। ওই জন্য এখানে একদম গায়ে যেভাবে লেখা আছে ওইভাবে এগুলো ইউজ করা যায় না। না, নিজের বাংলাদেশে মতো আমরা আমরা তো ওই ঘনত্বে মাছ চাষ করি না, সুতরাং বাংলাদেশে অত লাগে না। নির্দিষ্ট ওই নিজের মতো করে এটা নিজের এক্সপেরিয়েন্স থেকে অ্যাডজাস্ট করতে অভিজ্ঞতা হবে। থেকে ব্যবহার করা উচিত। স্লোলি ইউজ করে এটা কমাইতে হবে, দিয়ে ছোট করে কমাই দেওয়াটা আর একটা বিপদ হয়। আচ্ছা, তাহলে 3 দিন অন্তর ডোজ দেওয়া যাচ্ছে? না, না, 3 পর দিন পর 3 দিন, পর 3 দিন। হ্যালো, 3 দিন অন্তর না, পর 3 দিন দিতে হবে। পর 3 দিন? হ্যাঁ, শীতকালে ব্যাকটেরিয়া কার্যকরী হতে সময় নেয়, মানে ওরা ট্রিগার করতে হবে। আমি আজকে দিলাম, কালকে দিলাম, আবার পরশু দিলাম, এভাবে আস্তে আস্তে, মানে 3 দিন 4 দিনও লাগতে পারে এরকম। আচ্ছা, ধন্যবাদ। প্রোবায়োটিকটা প্রয়োগ করতে হবে যখন সানলাইট থাকে দুপুরের দিকে, মানে পানির অন্তত তাপমাত্রা মোটামুটি ভালো থাকে এরকম সময়। এখন এই কয়েকদিন তো একটু রোদ্দুর দেখা যাচ্ছে, আশা করি টেম্পারেচার মোটামুটি ভালো আছে। তারপরেও তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আপনার কি মেদিনীপুর না কোন কিসের ফোন আপনার গুলা? স্যার ওইটা এখন আছে, নদীর ফোনা আছে। আচ্ছা, নদীর ফোন। কেমন গ্রোথ কেমন? এখন গ্রোথ হলো, না, এমনি নদীর ফোনের গ্রোথ কেমন? এখন গ্রোথ ভালো নেই, ওয়াটার কন্ডিশন ভালো নেই। ওভারঅল নদীর ফোনার গ্রোথ কেমন? স্যার নদীর ফোনার গ্রোথ ভালো না। ভালো না। সারা বছরে নদীর পোনার গ্রোথ কেমন সেটা জানতে চাচ্ছে। আর ওই বর্ষার সিজনে যা একটু গ্রোথ আসে, এখন কোনো গ্রোথ দেখতেছি না। না, এখন তো শীত, এখন তো বেঁচে আছে ওইটাই বেশি। হ্যাঁ, তবে তুলনামূলকভাবে হ্যাচারির পোনাটা এই শীতকালে একটু তাপমাত্রা কম সহ্য করতে পারে, ওরা একটু বেশি সহ্য করতে পারে, ওরা একটু বেশি টিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, এটা ওদের স্ট্রেংথ তো অনেক বেশি। নদীর ফোনার স্ট্রেংথ, এটা শুধু গলদা না, বাগদা, গলদা সবগুলোর স্ট্রেংথ হ্যাচারির ফোনার চেয়ে ভালো হওয়ার কথা। কারণ বিশেষ করে হ্যাচারির ফোনা তো, বিশেষ করে এখন যেগুলা
বা এসপিএফ বা ডোমেস্টিকেটেড বলে, এসপিএফ বা ডোমেস্টিকেটেড অলমেড, এগুলা তো স্ট্রেংথ আরো কম হবে, কারণ এগুলা জেনেটিক্যালি ইমপ্রুভ। হ্যাঁ, হুম। জেনেটিক্যালি ইমপ্রুভ যখন হয় এগুলা কিন্তু স্বাভাবিকভাবে এদের স্ট্রেংথ অনেক কম হয়। যেগুলা যেমন ওয়াইল্ডের যে ব্রুড স্টক, ওই ওয়াইল্ডের ব্রুড স্টকের চেয়ে হ্যাচারি ফোনার স্ট্রেংথ কম হবে। এটা কম হওয়ার অনেকগুলো কারণও আছে। এটা ওই জাস্ট মুরগির মতো আর কি, ব্রয়লার মুরগির মতো। কারণ এগুলা মল্টিং, এগুলা হয় কি, এগুলা তো খুব গ্রোথটা একটু ফাস্টার, এবং এগুলো মল্টিংও ফাস্টার হয়। তো গ্রোথ আর মল্টিং ফাস্টার হলে স্বাভাবিকভাবে ঘন ঘন যখন মল্টিং হয় তখন কিন্তু ঘন ঘন তার কোষাটা যেহেতু পাল্টায়, বডিটা ঘন ঘন সফট হয়, এবং এখানেই তার তো আয়ন গুলো আয়ন এক্সচেঞ্জটা বেশি হয়। এটার সাথে আবার ইনফেকশনের একটা থাকে, মানে রিলেশন থাকে, বা ইজিলি ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। সব মিলাইয়া অফকোর্স নদীর ফোনা ভালো হওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের নদীতে, নদীর ওয়াইল্ডের মধ্যে ডিজিজ আছে, যার কারণে আরেক ধরনের প্রবলেম হয়। তসলিম ভাই, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। হ্যাঁ, বলেন। এটা অন্যান্য আরো গলদা ফার্মার আছে, তারা তাদের মতামতটা একটু নিতে চাই, আপনারও কাজে লাগবে। সেটা হলো যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হ্যাঁ, আমার একটা অবজারভেশন গত 7 বছরের, সেটা হলো গলদা চিংড়ি তাদের লাইফ সাইকেলটা শর্ট করে আনতেছে। মানে হুম, ম্যাচুরিটি, তাদের ডিম পাড়া, মানে সাধারণত গলদা চিংড়ি আমরা দেখছি আগে 6 থেকে 7 মাসের আগে ডিম পাড়তো না আমাদের দেশে। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে 2.5 থেকে 3 মাসে হ্যাচারির পোনা, আর 3.5 থেকে 4 মাসে নদীর পোনা ডিম আসতেছে। এবং এটা শুধু আহ, গলদা চিংড়ি না, হ্যাঁ, এটা সব চিংড়িতে শুরু হয়েছে কাহিনী। আপনি গলদা নিয়ে কাজ করেন, ওই জন্য গলদার কথা বলতেন, এটা সব চিংড়িতে হচ্ছে। না এরা, অর্থাৎ এদের হচ্ছে 4 মাসে একটা কালচার তোলা যায়, এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে না, যদি ভালো পোনা হয়, ভালো ম্যানেজমেন্ট হয়। 4 মাসে গলদা আমার কাছে এটি হয় না, হয়তো কিছু পার্সেন্ট বড় হবে, বাট আচ্ছা, মানুষ যেভাবে ফেসবুকে বলে, হুম। ওটা আমার কাছে মনে হয় না। এটা ফেসবুকেই থাকে আর কি, এটা বাস্তবে না। ওই তো কয়েকটা এরকম হয়, এগুলা বলে যে সবগুলো হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর ফেসবুকে ভিডিও করার সময় তো বড় বড় গুলো এনে আগে নেট থেকে এনে এরপরে নাকি মিক্স করে, এরপর নাকি ভিডিও করে, তখন এখানে দেখা যায় সবগুলো বড়। ভিউ ব্যবসায়ী স্যার। ফেসবুকে হ্যাঁ, তো স্যার মাছ, ফেসবুক ইউজ করে স্যার মাছ চাষ করেও লাভবান হওয়া যায়, ডলারও কামানো যায়। ওই যে খাবার সারা মাস শেষ হয়। খাবার দুই দিকে সারা আয় মাস স্যার। শেষ। স্যার আমি একটা পন্ডের ডাটা নিলাম, হ্যাঁ, ওনার 5 মাসে 15,000 মাছ দিছিল, হ্যাঁ। 5 মাসে 480 কেজি হারভেস্ট করেছে, মোটামুটি 9,000 10,000-এর মতো মাছ পাইছে। আচ্ছা। অল ক্লিয়ার। এভারেজ ওজন কেমন হয়েছে ভাই? ভাই এটা কি উনি রেশিওটা জানাইছে? হ্যাঁ, 9 থেকে 10,000 মাছের মতো বুঝ পাইছে। হ্যাঁ। টোটাল হারভেস্ট হয়েছে 480 কেজি না, এবারে প্লাস সামথিং আছে। এবারে এবারে মাছের ওজন কেমন হয়েছে বলে নাই? 20টার মতো হয়েছে, আমি যতদূর জানি কেজিতে 20টা হ্যাঁ, প্লাস মাইনাস। দেখলাম স্যার 18-19টা হয় স্যার। ওইরকম এভারেজ ওইরকমই আসে। কিছু মাছ 100 গ্রাম প্লাস ছিল। হবে, কিছু মাছ হয়, আবার কিছু মাছ 10 গ্রামও থাকে, কিছু হ্যাঁ, মাছ হ্যাঁ, হ্যাঁ। 15-20 গ্রামও থাকে। এটা গলদাটা এটাই স্বাভাবিক গলদার মধ্যে, কারণ গলদাতে আসলে এত পৃথিবীতে এত রিসার্চ হয় না এখনো, কারণ গলদার মার্কেটটা পৃথিবীতে এত না, যার কারণে এখানে ওরা ইনভেস্ট করে খুব কম রিসার্চে। ওই জন্য দেখবেন যে গলদার পুকুরে যারা গলদা ফার্মিং করে, ওই যে 3 সাইজ থাকে, একটা অনেক বড় হয়ে যায়, একটা মিডল থাকে, একটা ছোট থাকে। কতগুলা তো বড় হয় না, মনে হয় যেন ওইগুলাই বাচ্চা দিছে, এরকম মনে হয়। স্যার তা এখানে একটু লো ডেনসিটিতে গেলে এই 5 মাসে 100 গ্রাম প্লাস করা সম্ভব না? না, না, এভারেজ 100 গ্রাম ইম্পসিবল। হ্যাঁ,
এভারেজ 100 গ্রাম সম্ভব না। আচ্ছা 70 গ্রাম দেখছি স্যার, এবারে 70 গ্রাম হতে স্যার, আরেকটা 152 দিন 55 তাহলে দিন। স্যার কত মাস লাগতে পারে এবারে 100 গ্রাম হলে? এটা গলদারিয়াটা পিকুলিয়ার। গলদা আপনার 5 মাসের 6 মাসেও 100 গ্রাম পাবেন কিছু অংশ, 7 মাসেও 100 গ্রাম পাবেন কিছু অংশ। এখন এর বিপরীতে তো কিছু থাকে 5 গ্রাম 10 গ্রাম, তো ওইটাকে কিভাবে এভারেজ করবেন? স্যার 5 মাসে 165 গ্রাম পর্যন্ত পাওয়া গেছে। 5 মাসে? হ্যাঁ এটা আমি জানি না, Oh my God. আপনি পাইছেন? না, একজন ফার্মার পাইছে আমার পরিচিত। আপনি দেখছেন? না দেখি নাই, ওনার যা হিসাব দিছে, ওনার 5 মাস পরে প্রথম হারভেস্টে ওনার হ্যাঁ। 165 গ্রাম পর্যন্ত মাছ পাইছে। টোটাল এটা কি জুভেনাইল স্টকিং ছিল নাকি মানে একবার পিএল? পিএল ছিল, অ্যারেটর, ফুল অ্যারেটর সাপোর্ট, অবন্তী হিট। আচ্ছা, না হতে পারে, তাও জানি না, আমি এটা জানি না। আমি ওনার ওনার মাসুম তোমার লাস্ট অভিজ্ঞতা কি? ওনার লাস্ট হারভেস্টের মাছ ছিল। হাফিজুর রহমান মাসুম তোমার অভিজ্ঞতা কি অলমেল চাষ করে? না, একটা দুটো এরকম হতে পারে। 158 গ্রাম পেয়েছি না বলছিলাম আপনার, একটা সে তো খুব লো ডেন্সিটি, আর আপনার ওই যে কি বলে 5 মাস 15 দিন, একটা দুটো হতে পারে, এভারেজ না। এভারেজ তো 100 গ্রামের মতো হয়েছিল, তো সেটাও তো ডেন্সিটি তো আপনার বিঘায় 1500, মানে শতকে 50 পিস করে প্রায়। ফিস্টেক ছিল, ডাইরেক্ট স্ট্রিমিং ছিল পিএলও, আপনি জানেন তো। হ্যাঁ ওনারও ফিস্টেক ছিল। ওনার আমার ছোট মাছ 50 গ্রামের ফিট মতো কিন্তু ছিল। অবন্তীর অর্ধেক দামেরও না। আমার পিঠ অবন্তীর অর্ধেক দামেরও না। এই তো পলাশ ভাই জানে সব, হোসেন ভাই জানে কম বেশি, কিন্তু ওটা খুবই লো ডেন্সিটি ছিল। না লো ডেন্সিটি না, এখানে হাই ডেন্সিটি ছিল। না, আমার লো ডেন্সিটি ছিল, এবং ওই একটা পিস আমি পেয়েছিলাম 158 গ্রাম, এখনো হারভেস্ট শেষ হয়নি। এই গলদা ভাই চাষের 100 ক্ষেত্রে গ্রামে যদি ভবিষ্যৎ 50 ক্রমে পিস হয় পাওয়া সেক্ষেত্রে যায়। তো অনেক লো ডেন্সিটি। হুম গলদা ও চাষের কার্পেট, ক্ষেত্রে নার্সিং করে যদি কার্পেট ডেন্সিটি অনেক বেশি ছিল আবার সেখানে, কার্পেট। গলদা চাষের ক্ষেত্রে নার্সিং করে যদি সাইজ দেখে শর্টিং করা যায়, স্টকিং করা যায়, তাহলে রেজাল্ট ভালো পাওয়া যায়। ছোট যেগুলা সেগুলার আলাদা চাষ করলে রেজাল্টটা ভালো আসে না, তো ওইগুলা হ্যাঁ খাবার খায় কিন্তু। সেক্ষেত্রে ডিফারেন্ট, হ্যাঁ সেক্ষেত্রে সঠিক জুয়েল। হ্যাঁ ওই যে যেগুলা হাই গ্রোথ, এগুলা যদি আলাদা করে ফার্মিং করা যায়, ওই ছোটগুলো যেগুলো লো গ্রোথ এগুলোকে সেপারেট করে ফেললে, সিগ্রেগেট করে ফেললে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এভারেজলি এগুলা ওর ভাই যেটা বলছিলেন না, ছোট বামন থেকে যায়, আমার লোকজন বলছে যে মানে আমার একটা 10 বিঘাতে 30,000 স্টকিং করা ছিল কার্পের সাথে, ফিশটেক হারভেস্ট হয়ে গেল, মানে 3-4 দিন আগে শেষ হয়ে গেছে। আমার 1127 পিস পাওয়া গেছে, সেগুলো বাজারে তোলা যাবে না, আবার আর এক পুকুরে ছেড়ে দিছি। মানে তার মধ্যে জুভেনাইল সাইজও আছে। হ্যাঁ আমি সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গলদা এগুলো গলদা হবে, হ্যাঁ এগুলো এগুলো কারণ স্বাভাবিক। গলদাতে গলদাতে রিসার্চ হয় না, গলদাতে তো রিসার্চ হয় না। হ্যাঁ যেগুলা বাগদা বেনামিতে হবে না, কারণ এখানে প্রচুর রিসার্চ হয়, প্রচুর ইনভেস্টমেন্ট আছে, R&D তে প্রচুর ইনভেস্টমেন্ট। তসলিম ভাই, এই যে অলমেলের যে মেল, এটারে হ্যাঁ কি আমি ব্রুড হিসাবে ব্যবহার করতে পারবো? ব্রুড মানে কি মেল হিসাবে ব্যবহার করতে পারবে না? হ্যাঁ, এটা তো মেল ফিমেল হিসাবে, হবে না। হ্যাঁ। ফিমেলের সাথে যদি অলমেলের মেল দিই, তাহলে এটা ফার্টিলাইজড হবে egg? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন ইয়ারটা করিয়েন না, তাই স্টেনটা করিয়েন না, স্টেনটা নষ্ট করিয়েন না আমাদের। ওটার তো কালার একটু মানে মাথা মোটা হয়ে যাবে, মাথা মোটা হয়ে যাবে। মাথা মোটা হয়ে যাবে, এই ভয়টা তো। তাহলে ঠিক আছে, ওটা বাদই দিলাম। ঠিক আছে। ওরা বেঁচে দেয় পয়সা পয়সা, গান গায়ে এত বুদ্ধি বেরোতে না।
কাউসার আলম ভাই শুনতে পাচ্ছেন? কাউসার জি ভাই, আলম। থ্যাংক ইউ ভাই, নাজমুল ভাই। স্যার, স্যারের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, আমি তো পুকুরগুলা খনন কাজ শেষ করে ফোন ঢোকাও দিনই হোয়াটসঅ্যাপে। পুকুরগুলা স্যার এবার 5.5 ফিট পানি রাখার মতো খনন করতে চাই। এখন কোশ্চেনটা হচ্ছে স্যার, এই পুকুরে এই যে প্রসেসিংটা, আমি তো পোনা পাইতে পাইতে হয়তো মার্চ মাসে পোনা পাবো, এর আগে কি যে চুনের কাজটা করে ফেলতে হবে নাকি এভাবে থাকবে পুকুর? না, পুকুর রেডি করলে তো সমস্যা না, আপনি ইয়াটা টেস্ট করেন, সয়েল পিএইচটা টেস্ট করে চুন দেন, চুন দিয়ে শ্বাস দেন, শ্বাস দিয়ে রাখেন, দেখেন আগে কি অবস্থা হয়। পরে স্যার পুকুর আবার ওই যে পোনা হ্যাঁ? স্টকিং করে কি আবার চুন দিতে হবে? না না না, দিতে হবে না, আপনি আগে সয়েলটা টেস্ট করেন, সয়েল টেস্ট করার পরে চুন দেন। এটা কিরকম ল্যান্ড, স্যার তারপরে এগ্রিকালচার ল্যান্ড, এখানে আগে কি এগ্রিকালচার কাজ হইতো? এখানে স্যার অনেক পুরাতন ফিশারি ছিল স্যার, পরে ধান টান চাষ করছে আর কি, শুধু পারগুলা অল্প অল্প ছিল, হ্যাঁ। আর একটু এই রেইনি সিজনে কিছু বাংলা মাছ ছেড়ে দিত, মাছ 2-1 রেখে পরে এগুলো বিক্রি করে দিত আর কি, খুব মানে দেওয়ার পরে ওইভাবে যেভাবে সয়েলটা টেস্ট করে কিছু পানি ঢুকাই দিয়ে দেখেন যে ল্যাব ল্যাব হয় কিনা, হ্যাঁ, অর্গানিক লোকটা দূর করে দেন। এগুলো করতে করতে সময় লাগবে, এরপর ড্রাই করবেন, এগুলো করতে সময় লাগবে। ওই জন্য আস্তে আস্তে রেডি করতে থাকেন, সময় নিয়ে রেডি করলে তো আরো পুকুরটা পারফেক্টলি রেডি হয়, যেহেতু আপনার সময় আছে, এটা তো সুবিধা, তাড়াহুড়া না করে সময় দিতে পারেন। হয়ে যেতে পারে, কিছু ঘাস টাস আগাছা হয়ে যেতে পারে স্যার, এগুলো দেখছি হয়। ওগুলো তুলে ফেলবেন তখন, অথবা এগুলো এইভাবে টাইম সেট করে করেন আপনার সুবিধা মতো, যখন করলে সুবিধা, তবে একটু টাইম দিয়ে করেন, প্রথমবার তো একটু টাইম দিয়ে করেন, টাইম রাখবেন আর কি হাতে। জি স্যার, তাহলে স্যার যে সোয়েল পেস্ট একটু দেখি স্যার, আমি আপনাকে রিপোর্টটা করব স্যার, জানাবো স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারোর হ্যান্ড রাইজ দেখছে না? আর কি কারোর কোশ্চেন আছে? কোন একটু ভাই? নাজমুল ভাই, আমাদের এখানে গাজীপুর থেকে আছেন, এই যে শাকিল ভাই আছেন আর কি, উনার একটা পুকুরে মাছ চাষ ছিল, যদি উনার মুখ থেকে আমরা কিছু শুনতে পাইতাম খুশি হতাম আর কি, যেহেতু আমাদের রিজিয়ন ময়মনসিংহ রিজিয়ন আর কি, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার মাধ্যমে শাকিল ভাইকে কিছু বলার জন্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই। শাকিল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এ ভাই, আমার তো সব মনে নাই কাউসার ভাই। ওটা আমার অবজারভেশনে ছিল, আমার নিজস্ব পুকুর ছিল না। হ্যাঁ, ওটা তসলিম ভাইয়ের ডাটাতে আছে, পলার পায়েও জানে, কাউসার পায়েও জানে। হ্যাঁ, ওটা আমি ফেসবুকে লিখছি ডিটেলস। হ্যাঁ, ওটা আমি মাঝে মধ্যেই যাইতাম। তসলিম ভাই পুকুরটা দেখছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার মাছগুলো দেখি কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে তবে কিছু ভালো। মানুষ আমরা হ্যাঁ, দেখাইছি, তো ওরা কনফিডেন্ট যে মাছটা তবে ভালো। মিটাবে। ওই আমি দেখি আরেকটা পুকুর আছে পাশেই, ওরা হারভেস্ট শুরু করবে সম্ভবত আগামী সাইড থেকে, গাজীপুর এরিয়াতে। ওটা সম্ভবত আপনার ওই সিপি পোনা দেয়া। আমাকে যাইতে বলছিল, কিন্তু আমি ব্যস্ততার খাতিরে ভিজিট করতে যাইতে পারি নাই। যে আগামী সপ্তাহে হারভেস্ট করবে ওরা। যাবো, ওই পুকুরটাও একটি ডাটা আমি নিব। ওটা গাজীপুর মৌচাক এরিয়ার মধ্যে পড়ছে, সরি কালিয়াকুর এরিয়ার মধ্যে পড়ছে। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। আমিরুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কোশ্চেনটা করবেন। 3 দিনের আগে তো রেনুর স্যার খাদ্য পাড়ে এসে ছাড়া পানির খাদ্য ছাড়া খায় না স্যার। এই অতিরিক্ত জুভেলান্টন কিভাবে তৈরি করবো স্যার?